আয়েশি ও বিজিতের আইবুড়ো ভাতে বিজিতের মুখোমুখি দাঁড়ালো নন্দা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে দীপালির সঙ্গে সবাই মিলে খারাপ ব্যবহার করতে থাকে। তখনই তখনই আরাধ্যা বলে ওঠে, আমার আমার জিজু অনেক ভালো, তুমি ওনাকে নিয়ে খারাপ কথা বলছো কেন তুমি? তখনই তখনই দীপালি বলতে থাকে, কে বলতে পারে এখনকার যুগে আসলটা খুঁজে বের করা অনেকটাই কঠিন, কারণ এখন ইমিটেশনের যুগ চলছে। বুঝতে পেরেছে ত্রিপর্ণা? এ কথা শুনে দেখা যায় ত্রিপর্ণা রেগে যায় আর বলতে থাকে, তুমি কি বলতে চাইছো? ঠিক তখনই দীপালি বলতে থাকে, একটু পরে দেখবি খেলা হবে, একটু পরে সবটা বুঝতে পারবি, দেখবি এটা এটা আসল নাকি নকল নাকি ইমিটেশন, সেটাই বুঝতে পারবি। আর বরঞ্চ 10 মিনিট সময় দে, এরপরে দেখবে একটা একটা ধামাকা হবে। সেই ধামাকা দেখে তোরা তোরা সবাই অবাক হয়ে যাবি, সবাই সবাই ঘাবড়ে যাবি। এরকম এরকম একটা মৃত্যু হতে পারে, তোরা তোরা ভেবে ভেবে কুল পাবি না। এরপরে বিজিত মনে মনে বলতে থাকে, উনি উনি কি বলতে চাইছেন? ওনার কথাগুলো কেন যেন কেমন লাগছে। ঠিক তখনই দেখা যায় আর আয়ুষী বিজিতকে বলতে থাকে, উনি যে কথাগুলো বলছে সেগুলোর মানে কি? তখন বিজিত চুপ করে থাকে। ঠিক তখনই দেখা যায় তটিনী নন্দাকে সঙ্গে নিয়ে মুখার্জি বাড়িতে আসে। নন্দাকে দেখে অবাক হয়ে যায় সবাই। তখনই নন্দা এসে বিজিতের কলার চেপে ধরে বলতে থাকে, শয়তান, তোর এত বড় সাহস, তুই এভাবে এভাবে আমাকে ছেড়ে প্রথমে শিবানীকে ছেড়ে আমার কাছে এলি, এবার আমাকে ছেড়ে আবার এই মেয়েটার জীবন নষ্ট করতে এসেছিস। কত বছর তোকে দেখি না, কত বছর তুই আমাকে একা ফেলে ওই কুসুমপুর গ্রামে ফেলে রেখে চলে এসেছিলি। তখন আয়ুষী নন্দার সঙ্গে খারাপ ব্যবহার করতে গেলে তখনই দেখা যায় বিদ্যুৎ নন্দাকে থাপড় মারতে যায়। তখনই নন্দা বলতে থাকে, আমাকে মারতে এসেছো? তোমার এত বড় সাহস! আজকে আজকে এই বইয়ের জন্য আমাকে মারতে এসেছো? এই বলে বিদ্যুতের কলার চেপে ধরে নন্দা আর বলতে থাকে, এখানে মেরে পুঁতে দেবো, যেমন যেমন শিবানীকে আর আমার সন্তানকে মেরে পুঁতিয়ে দিয়েছিলে তুমি, ঠিক সেভাবে তোমাকে আমি এখানে পুঁতে দেবো। কথাটা মাথায় রেখো। এ কথা শুনে দীপালি হাসতে থাকে আর বলতে থাকে, দেখেছো, বলেছিলাম না যে নকলের যুগে আসল খুঁজে পাওয়া অনেক কষ্টের। তেমন তেমন তোমার তোমার এই যে আদরের জামাই, দেখো, বলেছিলাম না ইমিটেশনও বাড়াতে পারে। এটা তো আর ইমিটেশন না, এটা এটা পুরোপুরি নকল, সিটি কোড। এ কথা শুনে জিৎ বলতে থাকে, মজা করছো তাই না? মজা নিচ্ছ? কোনোভাবে এটা আমরা মানবো না। ওটা ওটা বিজিতের অতীত, বিজিত ওটা অতীতে ফেলে এসেছে, তাই না রে আয়ুষী? তখন নন্দিনী বলতে থাকে, হ্যাঁ তাই। তাই বিজিত, এখন তুমি কি চাও? তুমি তো এখন আয়ুষীকে নিয়ে ভালো থাকতে চাও, তাই না? তখন বিজিতকে জিৎ বলতে থাকে, আমি জানি বিজিত, তুমি তুমি এখন ওদেরকে ছেড়ে আমার মেয়েকে নিয়ে সুখে থাকতে চাও, তাই না? তখন বিজিত বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ, আমি চাই এখন আপনাদের মেয়েকে নিয়ে সুখে থাকতে। ঠিক তখনই প্রাচী বলে ওঠে, কি ব্যাপার, তোমরা তোমরা এত কিছু জানার পরেও এই এই জঘন্য লোকটার সঙ্গে তোমার মেয়েকে বিয়ে দেবে, তোমার মেয়ের জীবনটা নষ্ট করার জন্য? তখনই দীপালি বলে ওঠে, ওদের ওদের লজ্জা নেই প্রাচী, ওদেরকে বলে কোনো লাভ হবে না। তখনই আয়ুষী বলতে থাকে, আমি আমি আগে শুনবো যে বিজিত সত্যি সত্যি কি কি অপরাধ করেছে। এই মেয়েটা যেগুলো বলছে সেগুলো যদি সত্যি হয়, তবে বিজিতকে আমি কিছুতেই ছাড়বো না। ও আগে দুটো মেয়ের জীবন নষ্ট করেছে, এরপরে আমার জীবন যে নষ্ট করবে না, তার কি গ্যারান্টি? তখনই প্রাচী বলতে থাকে, শোন আয়ুষী, এখনো নিজের জীবনটা গুছিয়ে নেওয়ার সময় আছে, তাই এখনো সবকিছু বুঝে তারপরে কাজকর্ম কর। তখনই বিজিতকে আয়ুষীকে বলতে থাকে, আয়ুষী, বোঝার চেষ্টা করো প্লিজ, তুমি আমাকে ভুল বুঝো না। তখন আয়ুষী বলতে থাকে, তুমি একদম আমাকে টাচ করবে না। এই মেয়েটা যদি সত্যি বলে, তবে তবে আমি তোমাকে ছাড়বো না, আমি তোমাকে বিয়ে করার তো কোনো প্রশ্নই উঠে না। তখনই কৃপর্ণা বলতে থাকে, বিজিত, তুমি চিন্তা করো না, আয়ুষীকে আমরা বুঝিয়ে নেবো। আয়ুষী অবশ্যই বুঝবে, তুমি তুমি আয়ুষীর কথায় কিছু মনে করো না। তখন নন্দিনী এসে বলতে থাকে, আমাদের বোনটার মাথা গরম এমনিতেই, কিন্তু কিন্তু তুমি চিন্তা করো না, আমি তোমাকে বলে দিচ্ছি। তখন দেখা যায় প্রার্থনা বলতে থাকে, হ্যাঁ দিদি, কোনো চিন্তা করো না। এদিকে এদিকে দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে, আমি আমি তো ওইদিকে নন্দাকে পাঠালাম, কিন্তু নন্দা গিয়ে কি কাজটা ঠিকঠাক ভাবে করতে পারছে? ওকে নিজের চোখে সবটা দেখেছে? আর এদিকে এদিকে দেখা যায় প্রিন্সিপাল ম্যামকে সে কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, তুমি তুমি কদিনের ছুটি নাও, আর ছুটি নিয়ে এখান থেকে চলে যাও। তখনই দেখা যায় এ কথা শুনে লহরী বলতে থাকে, এটা কি তোমার পৈতৃক সম্পত্তি? তুমি যেটা বলবে আমাকে সেটাই করতে হবে, তোমার কথা আমি কিছুতেই শুনবো না। তখন এই কথা শুনে কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, তোমাকে শুনতেই হবে, কারণ কারণ তুমি যেটা বলছো সেটাই। এটা এটা এই ম্যানেজিং ডিরেক্টরের মাথায় বসে আছি আমি, এখানে এখানে আমার কথাই শেষ কথা,
তাই তোমাকে আমি এখান থেকে সরিয়ে দেবো। শোনো লহরী, তোমার কাছে আমি রিকোয়েস্ট করছি, এটা এটা অনেক বড় একটা র্যাকেট, এটার মধ্যে নিজেকে জড়িও না। এটার মধ্যে যে জড়াবে, তটিনী গাঙ্গুলির হয়ে যে কথা বলবে তাকে মেরে ফেলা হবে। আমি এখনো এখনো তোমাকে অনেকটা ভালোবাসি, সত্যি বলছি, এখনো তোমাকে আমি ভালোবাসি। তাই আমি তোমাকে তোমাকে হারাতে চাই না। তুমি যদি দূরে থাকো তবে আমার শান্তি হবে, কিন্তু কিন্তু যদি তোমার কিছু হয়ে যায় আমি নিজেকে সান্ত্বনা দিতে পারবো না। তখন এই কথা শুনে লহরী বলতে থাকে, এরকম এরকম করে বলছেন, মনে হচ্ছে আপনি আমার সঙ্গে কতই না ভালোবাসার দিন কাটিয়েছেন। আপনি তো সবসময় আমাকে ঘৃণা করে এসেছেন। এই বলে লহরী লাট্টু ও পিকুকে নিয়ে সেখান থেকে চলে যায়। ঠিক তখনই সুধারানী দাস এসে বলতে থাকে, স্যার, আমাকে আমাকে এখন কি কি করতে হবে বলুন তো। তখন কর্ণা চ্যাটার্জি বলতে থাকে, তুমি তুমি এখন এখান থেকে চলে যাও, তোমার ছুটির ব্যবস্থা আমি করে দেব। আর তোমার তোমার মাসিকের ইনকাম সেটাও আমি পাঠিয়ে দেব, কোনো কোনো সমস্যা নেই। এই বলেই সুধারানী দাসকে চলে যেতে বলে সুধারানী দাস সেখান থেকে চলে যায়। তখনই টটিনি বলতে থাকে, মিস্টার কর্ণ চ্যাটার্জি, তুমি কি চাইছো? তুমি তুমি প্রিন্সিপাল ম্যামকে ছুটি দিচ্ছ, আয়াকে ছুটি দিচ্ছ, এটার মানে কি? এবার তো তোমাকে ছুটি দেবো আমি। তুমি তুমি আমাকে চেনো না, অনেক অনেক খেলা খেলেছো, আর নয়, অনেক অনেক খেলা হয়েছে। এবার তো তোমাকে আমার সঙ্গে খেলতে হবে। তুমি অনেক অনেক জিতেছো, কিন্তু এবার আর তুমি জিততে পারবে না। এদিকে এদিকে দেখা যায় শিবপ্রসাদ বলরামকে বলতে থাকে, শোন বলরাম, আমার আমার কেমন যেন মনে হচ্ছে সবসময় আমাদের উপর কেউ নজর রাখছে, আমাদের উপর কেউ না কেউ নজর রাখছেই তো রাখছে। এরপরে শিবপ্রসাদ নন্দাকে ফোন করে আর বলতে থাকে, কি নন্দা, তোমার তোমার চোখে সবটা পড়লো তো? এবার এবার গ্রামে চলে এসো। এবার চলে এসো, কারণ ওখানে থেকে তোমার আর কোনো লাভ নেই। এরপরে যা করার আমি করব। এদিকে এদিকে দেখা যায় স্কুলের সামনে কিছু সাংবাদিক এসে বলতে থাকে, কালকে কালকে যে ঘটনাটা ঘটেছিল, দুজন দুজন স্টুডেন্টের মা এই যে মাদক পাচার করছিল সেটা ধরা পড়েছে, কিন্তু মহিলাটিকেও শাস্তি দেওয়া হয়েছে। তারপরেও আমরা চাইছি মহিলাটির কঠোর থেকে কঠোরতর তম শাস্তি হতে। ঠিক তখনই কর্ণ চ্যাটার্জি বেরিয়ে এলে তখন সবাই মিলে কর্ণ চ্যাটার্জিকে ঘেরাও করে ধরে আর বলতে থাকে, কি ব্যাপার মিস্টার চ্যাটার্জি, আমরা যে রহস্যটা ভেদ ভেদ করতে চাইছি সেটা কি ভেদ করতে পারবো? তখন কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, হ্যাঁ পারবেন। আপনারা যেটা দেখেছেন সেটা একদম ঠিক। মিসেস তটিনী গাঙ্গুলিকে আমরা শাস্তি পাইয়ে দিয়েছি। আমরা চাইবো ওনাকে কঠিন থেকে কঠিনতম শাস্তি দিতে। আমরা চাইবো ওনার লম্বা একটা কাস্টাডি হোক, কারণ কারণ উনি উনি যেভাবে ছাত্রছাত্রীদের মধ্যে নেশার দ্রব্য ছড়িয়ে দিয়েছে, এটার জন্য ওনাকে শাস্তি পেতে হবে। তা না হলে আমাদের আমাদের কলেজের রেপুটেশন থাকবে না, সেটা তো আমরা হতে দিতে পারি না, তাই না? এরপরে এরপরে দেখা যায় সবাই মিলে কর্ণ চ্যাটার্জির বাহবা করতে থাকে। তখন কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, আপনারা কোনো চিন্তা করবেন না, আপনারা যেমনটা চাইছেন তটিনী গাঙ্গুলির শাস্তি ঠিক তেমনটাই হবে। তটিনী গাঙ্গুলি 100% শাস্তি পাবে। এরপরে দেখা যায় কর্ণ চ্যাটার্জির নজরে পড়ে তটিনীর মতো কেউ একজন যেতে। ঠিক তখনই কর্ণ চ্যাটার্জি গাড়ির পিছনে দৌড়াতে থাকে, কিন্তু কোনোভাবে ধরতে পারে না। এরপরে দেখা যায় কর্ণ চ্যাটার্জি মহিতোষ বাবুকে ফোন করে আর বলতে থাকে, তটিনী গাঙ্গুলি কোথায়? তখন মহিতোষ বাবু বলতে থাকে, কেন, উনি তো জেলে। তখন কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, কোন জেলে? আমি ওনার সঙ্গে দেখা করতে চাই। তখনই তখনই মহিতোষ বাবু বলতে থাকে, হঠাৎ এভাবে বলছেন যে, কি হয়েছে? আপনি কি কোনো কিছু নিয়ে সেই কথা শুনেই দেখা যায় কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, আসলে আসলে একটু আগে দেখলাম তটিনীর মতোই কেউ একজন আমাদের স্কুল থেকে বেরোচ্ছে, তার কারণে আমি আমি এক্ষুনি ওনার সঙ্গে দেখা করতে চাই। এই বলে ফোনটা কেটে দিলে মহিতোষ বাবু সঙ্গে সঙ্গে তটিনীকে ফোন করে আর বলতে থাকে, তটিনী, আপনি কোথায়? আপনাকে এক্ষুনি সেন্ট্রাল জেলে আসতে হবে, কারণ ওখানে যাচ্ছে কর্ণ চ্যাটার্জি আপনার সঙ্গে দেখা করতে। ওখানে গিয়ে যদি আপনাকে দেখতে না পাই তবে ঝামেলায় পড়ে যাব আমি। ঠিক তখনই তটিনী বলতে থাকে, আপনি চিন্তা করবেন না, আমি পৌঁছে যাচ্ছি। এদিকে দেখা যায় নন্দা কুসুমপুর চলে এসেছে। কুসুমপুর এসেই জোরে জোরে হাঁটতে থাকে আর ওই যে নন্দাদের গোপন ডেরায় যাওয়ার জন্য রওনা দেয়। এরপরে দেখা যায় শিবপ্রসাদ নন্দার পিছু করতে থাকে মাছওয়ালা সেজে। নন্দা যেদিক দিয়ে যাচ্ছে শিবপ্রসাদ ও ঠিক সেদিক দিয়ে যেতে থাকে। এরপরে দেখা যায় নন্দা ডেরায় পৌঁছে যায়। সেখানে গিয়ে দেখতে পায় বিলিতে 3টে চেলাই সেখানে বসে নিজেদের মধ্যে কিছু একটা ডিসকাস করছে। এটা দেখে নন্দাকে দেখে অবাক হয়ে যায় সবাই। সবাই বলতে থাকে, তুই এখানে কেন এসেছিস নন্দা? তুই তো জানিস এটা আমাদের গোপন ডেরা, আর এখানে এখানে যে দুজন লোক আছে ওরা যদি কোনোভাবে জানতে পারে এই ডেরার কথা তবে তো ওরা এখানেই চলে আসবে। তুই এখানে কেন এসেছিস বল? তখন দেখা যায় নন্দা বলতে থাকে, কাল রাতে এখানে বিজন্নাল এসেছিল, তাই না? তখন এই কথা শুনে দেখা যায় সবাই অবাক হয়ে যায়। আর তখনই নন্দা বলতে থাকে, আমি আমি গিয়েছিলাম, ও ও আমার সঙ্গে বেইমানি করেছে। ও
আমাকে ছেড়ে অন্য একটি মেয়েকে বড়লোকের দুলালিকে বিয়ে করছে। আমি গিয়েছিলাম সেখানে, যেতে আমার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করলো। ঠিক তখনই ভোম্বল কাঠারি নিয়ে এসে বলতে থাকে, এবার এবার তোকে আমি শেষ করব। দ্বিজেনলাল তোর সঙ্গে বেইমানি করেছে, কিন্তু তুই তুই আমার সঙ্গে বেইমানি করেছিস। আমার সন্তানকে দুজনের হাতে তুলে দিয়েছিলি, ও আমার সন্তানকে মেরে ফেলেছে, আর তুইও আমার থেকে একটু একটু করে দূরে সরে গেছিস। এই বলে দেখা যায় নন্দাকে ধাওয়া করতে থাকে ভম্বল। এরপরে দেখা যায় নন্দা গিয়ে মাছওয়ালার পিছনে লুকায়। ঠিক তখনই দেখা যায় ভম্বল বারবার বলতে থাকে, তুই কে? তুই এখান থেকে সর, ওকে আমাকে মারতে হবে। ও আমার সঙ্গে বেইমানি করেছে, অনেক বড় বেইমানি করেছে। ঠিক তখনই শিবপ্রসাদ নিজের মাথা থেকে মাছের ঝাড়াটা ফেলে দিয়ে নিজের মুখোশ খুলতে থাকে। এটা দেখে অবাক হয়ে যায় নন্দা ও ভম্বল বলতে থাকে, আপনি এখানে আপনি এখানে কি করে এলেন? তখন দেখা যায় কথা শুনে শিবপ্রসাদ বলতে থাকে, এখানে আমি মাছ বিক্রি করতে আসিনি, রাঘব বোয়াল ধরতে এসেছি। তাই তোর মুখ থেকেই এবার সবটা বের হবে। আর তোকে তোকে নন্দা কিভাবে কিভাবে ঠকিয়েছে। আর আর তুমি যে জিজ্ঞেস করেছিলে নন্দা, কালকে বিজনলাল কি গ্রামে এসেছিল? ইয়েস, এসেছিল। বিজনলাল কালকে গ্রামে এসেছিল, কিন্তু কিন্তু তোমার সঙ্গে দেখা করেনি। তখন এ কথা শুনে নন্দা বলতে থাকে, আমার সঙ্গে কেন দেখা করবে? ওর সঙ্গে তো আমার কোনো কোনো দরকার নেই। তখনই নন্দার কথা শুনে পরশুরাম বলতে থাকে, তুমি তো বলছিলে যে তোমার সঙ্গে ও বেইমানি করেছে 10 বছর আগে। কি ঘটনা ঘটেছিল বলো তো? এদিকে এদিকে দেখা যায় জিৎ মুখার্জি বিজিতকে বলতে থাকে, তুমি তুমি এই ঘটনার কথা কিচ্ছু ভেবো না, কোনো কিছু মনে রেখো না। তখনই আয়ুষী বলতে থাকে, তুমি নিজেকে প্রমাণ করো বিজিত, তারপরে তোমার সঙ্গে আমার আইবুড়ো ভাতটা হবে, তার আগে নয়। তখনই দেখা যায় বিজিত বলতে থাকে, আয়ুষী প্লিজ বিশ্বাস করো, ওটা ওটা আমার অতীত। ওটার কথা বাদ দাও। তখন একটু একটু ভুলভাল কাজ করে ফেলেছিলাম, কিন্তু এখন তো আমি নিজেকে শুধরে নিয়েছি, তাই না? এখন তো আমি তোমার সঙ্গে থাকতে চাই, তোমাকে ভালোবেসেছি। তখনই প্রাচী বলতে থাকে, শোন শোন আয়েশি, তোকে তোকে ও ঠকাচ্ছে, ও ফাঁসাচ্ছে তোকে। যেমন যেমন ওই যে বললো না শিবানী নন্দা ওদের সঙ্গে করেছে, তোর সঙ্গেও ঠিক সেরকমই হবে। তাই এখনো সময় আছে, এখনো নিজের ভুলটা বুঝতে শেখ। তখনই দেখা যায় দীপালি বলতে থাকে, শোন প্রাচী, তুই ওদের ওদের কোনো জ্ঞান দিতে যাস না। ওদের নিজের লাইফটা ওরা নিজেরাই বুঝে নেবে। আমাদের আমাদের বলে কি হবে বল? তখনই ত্রিপর্ণা বলতে থাকে, হ্যাঁ, আমাদের আমাদের মেয়েদের লাইফ আমরাই বুঝে নেব। তোমাকে তো এখানে কথা বলতে বলিনি। আর আয়ুষী, আজকে তোর আর বিজিতের আইবুড়ো ভাতের অনুষ্ঠান করা হয়েছে, প্লিজ প্লিজ বারণ করিস না, আইবুড়ো ভাতটা সেরে নে। তখন এই কথা শুনে দেখা যায় নন্দা বলতে থাকে, যে বিয়ের কোনো কোনো গ্যারান্টি নেই, সে বিয়ের আবার কিসের আইবুড়ো ভাত? তখনই দেখা যায় আরাধিয়া বলে ওঠে, এখানে এখানে আমাদের আমাদের বাবা মারা আমাদের স্বামীদের আইবুড়ো ভাত খাওয়াচ্ছে, তবে তোমরা কেন কথা বলছো? তোমাদের তো এখানে কোনো রাইট নেই। এদিকে দেখা যায় পরশুরাম বলতে থাকে, অনেক তো খেলা খেললে, এবার তো খেলাটা আমরা খেলবো, তাই না? এরপরে দেখা যায় নন্দাকে বলতে থাকে, ভম্বলকে ভম্বলকে বলরাম তুই নিয়ে যা, আর আমি এনাকে দেখছি। এরপরে দেখা যায় তখন বলরাম বলতে থাকে, তুই ভম্বলকে নিয়ে গিয়ে ইন্টারোগেট কর, আর আমি এই মহিলাটার খবর করছি। এই মহিলাটার পুরো সবসময় পিছু পিছু করছি আমি। তোকে তোকে এই কাজটা মানায় না। এরপরে দেখা যায় শিবপ্রসাদ ভম্বলকে নিয়ে চলে যায়। তখনই দেখা যায় বলরাম নন্দাকে বলতে থাকে, শোনো, এখনো সময় আছে, সবটা বলে দাও শিবানীর সঙ্গে কি হয়েছিল সবটা বলে দাও। এদিকে দেখা যায় কর্ণ চ্যাটার্জি জেলে চলে আসে, আর তখনই তটিনীকে দেখে অবাক হয়ে যায় কর্ণ চ্যাটার্জি। এরপরে দেখা যায় তটিনীকে দেখে কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, তুমি কি এখানে ছিলে নাকি অন্য কোথাও গিয়েছিলে বলো তো? তখন তটিনী বলতে থাকে, কেন, আপনার এমনটা কেন মনে হচ্ছে? জেলের মধ্যে থেকে বেরোনো কি এতটাই সহজ? আপনাকে কি বেরোতে দিত নাকি? তখন এ কথা শুনে কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, টাকা দিলে সবই হয়, টাকা থাকলে সবকিছু করাই সম্ভব, কিন্তু কিন্তু আমি আমাদের স্কুলের সামনে তোমার মতো একজন মহিলাকে দেখেছি, তো আমার বিশ্বাস সেটা তুমি ছিলে। তখন তটিনী বলতে থাকে, আপনার চোখে হয়তো বা ছানি পড়েছে, তার কারণে আপনার এমনটা মনে হচ্ছে। আমি কাজটা দিতে আছি, আমাকে জেল কাজটা দিতে রাখা হয়েছে, তবে আমি কি করে আপনার স্কুলের সামনে যাব বলতে পারেন? তখন কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, হয়তোবা চোখে ছানি পড়েছে, কিন্তু কিন্তু তোমাকে আমি একটা কথা বলে যাচ্ছি, তোমাকে এমন ভাবে ফাঁসানো হয়েছে না, এমন কেস দেওয়া হয়েছে, যার জন্য তুমি আর কখনোই বেরোতে পারবে না। এই জেলের মধ্যেই পচে মরতে হবে তোমাকে। তোমার দুটো সন্তান একদম এতিমের মতো বড় হবে। দেখেছো তোমার স্বামীকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। কথায় আছে না, গাছে উঠিয়ে দিয়ে মই কেড়ে নেওয়া, তোমার স্বামী ঠিক তেমন। তোমাকে তোমাকে এখন জেলে রাখা হয়েছে। তুমি
জেলে জেলে পচে মরছ, আর তোমার স্বামীর কোনো পাত্তা নেই, ও গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে। তখন তখন তটিনী বলতে থাকে, সেটা আমাদের আমাদের ব্যক্তিগত ব্যাপার, এটা নিয়ে আপনাকে নাক গলাতে হবে না। আমার স্বামী আমাকে বাঁচাতে এলো কি না এলো সেটা সেটা আমি বুঝে নেব। আপনাকে আপনাকে এতটা ভাবতে হবে না। তখন কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, হ্যাঁ ভাববো না, তোমাদেরটা তোমরাই ভেবে নাও, কিন্তু কিন্তু আমি তোমাকে বলে দিচ্ছি, আমার ছেলে কবির চ্যাটার্জি আমার সব। ওর ওর দিকে কেউ চোখ দিলে আমি ওর চোখ দুটো একদম উপড়ে নেব, চোখ দুটো একদম ঢেলে দেব, এই কথাটা মাথায় রেখো। এই বলে তটিনীর কাছে নমস্কার জানিয়ে চলে যাবে। ঠিক তখনই তটিনী বলতে থাকে, শুনুন মিস্টার কর্ণ চ্যাটার্জি, আপনি কি ভেবেছেন আমাকে আমাকে সারা জীবন জেলের মধ্যে রেখে দেবেন? কিছুতেই না। আপনারও অন্তিম দিন ঘনিয়ে এসেছে, রেডি থাকবেন। এই জায়গায় আমি নয়, আপনি থাকবেন। নেক্সট হিয়ারিং এ এখানে এখানে আপনার ঠাঁই হবে, আমার নয়। এই কথা শুনে কর্ণ চ্যাটার্জি অবাক হয়ে যায় আর বলতে থাকে, তার মানে তুমি কি বলতে চাইছো? তুমি তুমি কিচ্ছু করতে পারবে না। তুমি তুমি এবার ফেঁসেছো, এমন ভাবে ফেঁসেছো, তোমাকে এমন কেস দেওয়া হয়েছে, এখান থেকে বেরোনো একদম একদম মোটেও সোজা নয়।